আচ্ছা, আজকে আমরা দেখি শেষ করতে চাইলাম, এখন একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেল আর কি। দেখি আমি একটু ট্রাই করতেছি আর কি, এটা দিয়ে আবার ট্রাই করা যাবে। আমরা পেপটিক আলসার ডিজিজ এটা বলছিলাম যে রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, হ্যাঁ এগুলি বলা হয়েছিল তাই না? মেকানিজম কি এটা বলছিলাম বোধহয়, হ্যাঁ। আচ্ছা, আমি একটু রিক্যাপিচুলেট করি গোড়া থেকে, হ্যাঁ। আমরা প্রথমত বলছিলাম যে আলসার কখন বলবো আমরা, হ্যাঁ আলসার বলবো যখন এটা মিকোসা যখন ব্রেক করে এটা সাবমিকোসা পর্যন্ত চলে যাবে, হ্যাঁ ব্রিজ, any breeze or break in the mucosa which touches the submucosa, হ্যাঁ then it will be known as ulcer. এখন এন্ডোস্কোপিক্যালি আমরা আলসার বলি যখন একটা মিউকাসাল লিশন সেটা যখন সাফিসিয়েন্টলি ডিপ হবে সেটাকে আমরা আলসার বলতেছি, আদারওয়াইজ যেটাকে আমরা ইরোশন বলবো আমরা, হ্যাঁ। তো পেপটিক আলসার ডিজিজ, ইটস এ ভেরি কমন প্রবলেম। এখন সায়েন্স বলতেছে যে এই পেপটিক আলসারের জন্য নট অনলি অ্যাসিড পেপসিন আর রেসপন্সিবল, বাট the H. pylori, Helicobacter pylori plays the dominant role, বা vital role in the development of ulcer, in the stomach or even in the duodenum. তো সেই Helicobacter pylori এটা ডিসকভার করার জন্য কিন্তু সায়েন্টিস্ট দুজনকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, হ্যাঁ। সো ইট ইজ এ ভেরি মাইলস্টোন ডিসকভারি ইন দ্য হিস্ট্রি অফ মেডিকেল সায়েন্স, হ্যাঁ। এবং এটা যদি আমরা মাথায় রাখি, এই ডিসকভারির পরে বলা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ it is not a chronic disease but it is a curable disease and it is a infectious disease, হ্যাঁ। তো আমরা যদি এইচ পাইলোরি ইরাডিকেট করতে পারি, এইচ পাইলোরি যদি আমরা মারতে পারি, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আলসার কিন্তু হিল করে যায় এবং এটা পার্মানেন্টলি হিল করে যায়। এটা আলসার রিকারেন্স যে জিনিসটা বারবার হতে থাকা সেটা কিন্তু হয় না। However, NSAID and other risk factors are also responsible for peptic ulcer disease, especially in elderly population যাদের অনেক কারণেই কিন্তু NSAID খেতে হয়, হ্যাঁ। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, অনেক দিন ধরে অনেক পদের, হ্যাঁ অনেক ডোজের NSAID কিন্তু তাদের খেতে হয়, ওনারা খান, হ্যাঁ। তো আমাদেরকে কনসিডার করতে হবে যে প্রথমত এইচ পাইলোরি পজিটিভ নাকি নেগেটিভ, হ্যাঁ। কোনো পেশেন্ট যখন আমরা পেপটিক আলসার ডায়াগনোসিস করব, then we have to go for H. pylori positivity test, হ্যাঁ। তো H. pylori is a very highly virulent organism. এটা eradicate করা very difficult, so we have to give antibiotics in combination, not a single agent, not a single antibiotic is sufficient to eradicate H. pylori.
So we have to give 2 or even 3 antibiotics same time in the along with PPI for a certain time duration to eradicate the H. pylori. আমরা এই কথাগুলো বলছি আমরা, হ্যাঁ, পেপটিক আলসার ডিজিজ এটা কমপ্লিকেশন হতে পারে, এটা এটা ব্লিডিং হতে পারে, এটা গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার। এখান থেকে যদি আন্ডারলাইং কোনো মেজর ব্লাড ভেসেল যদি এটাকে মানে এই আলসার ইরোড করে, আলসারের মধ্যে যদি পড়ে যায় কোনো আন্ডারলাইং কোনো ব্লাড ভেসেল থাকে, তাহলে সেটা যদি ইরোটেড হয় তাহলে সেখান থেকে কিন্তু প্রফিউজ ব্লিডিং হতে পারে, হ্যাঁ, সাফিশিয়েন্ট ব্লিডিং হতে পারে, যেটা হেমাটোমেসিস মেলেনা, হ্যাঁ, ইভেন পেশেন্ট হেমাটোমেসিস মেলেনা, ইভেন কলাপস অর হেমোডাইনামিক আনস্টেবিলিটি, এগুলি নিয়ে পেশেন্ট কিন্তু প্রেজেন্ট করতে পারে, হ্যাঁ। এই আলসার কিন্তু পেনিট্রেট করতে পারে, পারফোরেট হতে পারে, কারণ পারফোরেশন হয়ে যেতে পারে, হ্যাঁ। যদি অ্যান্টেরিয়র ডিউডেনাল আলসার এটা পারফোরেট করে তাহলে কিন্তু পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে, হ্যাঁ, পেরিটোনাইটিস, হ্যাঁ, ইটস এ গ্রেভ কন্ডিশন এন্ড সামটাইমস পেশেন্ট মে ডাই, ঠিক আছে। তো পোস্টেরিয়র ডিউডেনাল আলসার এটা পেনিট্রেট করে পিছনে আমরা জানি যে স্টোমাক বেড, হ্যাঁ, কি আছে যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াস, তাহলে এই প্যানক্রিয়াসের ওয়ালে পেনিট্রেট করতে পারে এই আলসারটা, তাহলে সেটা কিন্তু প্যানক্রিয়াটাইটিসও করতে পারে, প্যানক্রিয়াটাইটিসও করতে পারে। আর কি হতে পারে, এটা লং টার্ম যদি আলসার যদি পারসিস্ট, আচ্ছা, লং টার্ম যদি আলসার পারসিস্ট করে তাহলে হ্যাঁ কন্ট্রাকচার ডিফর্মিটি হতে পারে, হ্যাঁ, কেমন, এটা ডিউডেনাল আলসার, এটা যদি বারবার আলসার হয়, হিল করে, আলসার হচ্ছে হিল করতেছে এভাবে, এখানে কিন্তু ফাইব্রোসিস এবং ন্যারোইং হতে পারে এবং আউটলেট অবস্ট্রাকশন হতে পারে। পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ পোস্টপ্রান্ডিয়াল ফুলনেস এন্ড ভমিটিং, ঠিক আছে, সকালে খাবে, দুপুরে খাবে এবং বিকালে বমি করবে, হ্যাঁ, বমি না করলে শান্তি লাগে না, হ্যাঁ, এরকম। তো what are the clinical features of peptic ulcer disease? পেশেন্ট আসলে কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে? এটা ক্লাসিক প্রেজেন্টেশন হচ্ছে ইপিগ্যাস্ট্রিক পেইন। এই পেইনের আবার কতগুলো ধরন আছে, হ্যাঁ। এই পেইনটা সাধারণত কেমন হবে, যে বার্নিং টাইপের পেইন বা ডিস্টার্বিং পেইন, বার্নিং পেইন, হ্যাঁ, এবং কি বলে অ্যানোয়িং পেইন, হ্যাঁ, ইপিগ্যাস্ট্রিক বার্নিং পেইন, এবং এটা একটা ফুড রিলেশন আছে, ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এটা ফুড রিলেশন আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আলসারের রোগীরা খাবার খাওয়ার মানে এমটি স্টোমাকে তারা পেইন ফিল করে, হ্যাঁ। ক্লাসিক যে প্রেজেন্টেশন সেটা হচ্ছে এমটি স্টোমাকে তারা পেইন ফিল করবে, epigastric pain and burning in fasting stage, হ্যাঁ, or after 3 or 4 hours after taking meal, হ্যাঁ, 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে তার ব্যথা শুরু হবে, তার মানে খালি পেটে তার ব্যথাটা হবে, হ্যাঁ, বার্নিং পেইন হবে, যেটাকে আমরা অনেক সময় বলি হাঙ্গার প্যাং। হাঙ্গার প্যাং হচ্ছে নরমাল ফিজিওলজিক্যাল একটা প্রসেস, হ্যাঁ, যেটা কিছু হালকা ব্যথা হতে পারে, কিন্তু এই ব্যথা যদি রেগুলার হতে থাকে প্লাস হচ্ছে যে একটু সিভিয়ার টাইপের হয়, বেশি হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা কনসার্ন থাকে যে আলসার কি না, হ্যাঁ, আলসার কি না, হ্যাঁ। তাহলে এপিগ্যাস্ট্রিক পেইন যেটা কিনা খাবার খাওয়ার পরে আবার কমে যাবে, হ্যাঁ, অ্যান্টাসিড পিপিআই এগুলি নেওয়ার পরে কমে যাবে, হ্যাঁ। আর এমটি স্টোমাকে এটা অ্যাগ্রাভেট করে, হ্যাঁ, এবং এটা দেখা যায় যে এপিসোডিক ইন নেচার। এখন দেখা গেছে যে এই আলসারটা, হ্যাঁ, যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ এভাবে ডিস্টার্ব করে, তারপরে আবার
তার পেইনটা কিন্তু চলে যায়। অনেক রোগীরা নিজেরা সেলফ মেডিকেশনে থাকে, যে তারা পিপিআই, অ্যান্টাসিড, হ্যাঁ, রেনিটিডিন, ফ্যামোটিডিন এই ধরনের ওষুধগুলো কিন্তু তারা কম আর বেশি কিন্তু খায়। যার ফলে কি হয় যে তার কিন্তু একটা হিলিং, একটা পার্শিয়াল হিলিং হলেও কিন্তু তার হয়ে যায়, আলসার হিলিং হয়ে যায় এবং পেইনটা কিন্তু সাবসাইড করে যায়। হ্যাঁ, এভাবে ২ সপ্তাহ ৩ সপ্তাহ সে তার সাফার করার পরে আবার ২-৪ মাস হয়তো ভালো থাকে। আবার তার পেইন শুরু হয়। তাহলে পিরিওডিসিটি, দিস ইজ পিরিওডিসিটি। হ্যাঁ, একটা সময় পর্যন্ত সাফার করার পরে দেন সে একটা রিমিশন পিরিয়ডে থাকে। দেন আবার এটা রিল্যাপস হয়। তো রিল্যাপস অ্যান্ড রিমিশন এই কথাগুলো অনেক সময় আমরা এই আলসার ডিজিজের ক্ষেত্রে বলি। এখন হচ্ছে যে পিপিআই এর যুগ, হ্যাঁ, এরা অফ পিপিআই, অ্যান্টাসিড, রেনিটিডিন, হ্যাঁ, বাজারে অনেক ভালো ভালো ওষুধ এবং এগুলি সব ধরনের রোগীরাই তাদের অ্যাক্সেসিবল তাদের কাছে এগুলি, কারণ লো কস্ট, হ্যাঁ, লো প্রাইস ড্রাগস সবাই কিন্তু কম বেশি নিয়ে খায় এবং রোগীরা কিন্তু ভালো থাকে। তো তো আমরা রোগীরা যদি এমন হিস্ট্রি দেয় যে ব্যথা তার বারে বারে হয়, হ্যাঁ, পিপিআই খেলে তার ব্যথাটা চলে যায়, হ্যাঁ, এমটি স্টোমাকে তার ব্যথা হয়, শেষ রাত্রে ব্যথার জন্য তার ঘুম ভেঙে যায়, শেষ রাত্রে বলে আমরা বলি যে মাঝরাতের পরে। আমরা তো সাধারণত যে নাইট টাইম যে মিল আমাদের যে ডিনার যেটা সেটা হচ্ছে যে রাত ৯টা ১০টার মধ্যে খাই আমরা। তাহলে একটা নরমাল মিল, এটা মানে স্টোমাক এমটি টাইম হচ্ছে ৩ থেকে ৪ ঘন্টা। তাহলে ২-৩ ঘন্টা বা ৪ ঘন্টা পরে কিন্তু তার ব্যথা শুরু হবে। হ্যাঁ, তো ইওকেনিক অ্যাট দ্য মিড নাইট অর লেট মিড নাইট, হ্যাঁ, এরকম হতে পারে যে তার বা শেষ রাত্রে, হ্যাঁ, লেট নাইট, এটা কিন্তু তার ঘুম ভেঙে যেতে পারে। হ্যাঁ, পেশেন্ট বিছানা থেকে উঠে পানি খায়, বিস্কিট খায়, তারপর আবার ঘুমায়। হ্যাঁ, এগুলি কিন্তু হিস্ট্রি দিতে পারে। তাহলে ক্লাসিক হিস্ট্রি হচ্ছে epigastric pain which is burning in nature, low grade burning in nature, which has relation with food, that is patient feels better after taking food, pain is relieved after taking food, antacid, PPI, and which has periodicity. Patient gives history of episodic suffering of upper abdominal pain or burning, এই কথাগুলো বলবেন। সামটাইমস বিশেষ করে তার কথা শোনা যাচ্ছে না। এত ফোন ঢুকে, এই যে ফোনের ক্লাস নেওয়া আমার জন্য খুবই কঠিন। 2টা ফোন ঢুকে গেল ক্লাস নিতে নিতে। ঠিক আছে, তোমরা যদি শুনে থাকো যে ডিউটেনাল আলসার পেশেন্ট যারা, তারা কিন্তু ক্লাসিক প্রেজেন্টেশন আমি এতক্ষণ যা বললাম এবার কিন্তু প্রেজেন্ট করে। হ্যাঁ, গ্যাস্ট্রিক আলসারের পেশেন্টরা কখনো কখনো তারা নওশিয়া, হ্যাঁ, অ্যানোরেক্সিয়া এগুলি নিয়ে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, ডিসপেপসিয়া, নওশিয়া, অ্যানোরেক্সিয়া এগুলি নিয়ে প্রেজেন্ট করতে হবে। বিশেষ করে যারা স্মোকার পেশেন্ট, স্মোকার যারা যারা এলডারলি পেশেন্ট এবং গ্যাস্ট্রিক আলসার পেশেন্ট যারা, তারা কিন্তু কখনো কখনো অ্যানোরেক্সিয়া, নওশিয়া এগুলি নিয়ে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ দ্য ফিচার্স অফ কমপ্লিকেশনস। হ্যাঁ, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ, তার হয়তো আগে এই আমরা যে এতক্ষণ বললাম পেইন, পিরিয়ডিসিটি কথাগুলো বললাম, হয়তো এগুলি ছিল একটা সময় পর্যন্ত। হ্যাঁ, কিন্তু এখন তার কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে, কেমন যে আউটলেট অবস্ট্রাকশনের ফিচার চলে আসছে। হ্যাঁ, তাহলে কি হবে, সে পারসিস্টেন্ট ভমিটিং, হ্যাঁ, যে পোস্টপ্রান্ডিয়াল ফুলনেস অর ইপিগ্যাস্ট্রিক ব্লটিং এগুলি বলবে এবং ভমিটিং, হ্যাঁ, রেগুলার ভমিটিং, হ্যাঁ, পারসিস্টেন্ট ভমিটিং এগুলি নিয়ে সে প্রেজেন্ট করবে। অনেক সময় আলসার কি হতে পারে, আমরা বলছি যে এটা আলসার ব্লিড করতে পারে, তাহলে পেইন, পিরিয়ডিসিটি এগুলি থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এখন পেশেন্ট যেটা তার মানে মানে প্রেজেন্টেশন যে ফার্স্ট টাইম সে হেমাটোমেসিস, মেলানা এগুলো নিয়ে আসছে, হ্যাঁ, ব্লিডিং। ঠিক আছে, অথবা পেশেন্ট নিজে হিস্ট্রি দিতে পারে যে তার বারবার রক্ত কমে যাচ্ছে, হ্যাঁ, যে অ্যানিমিয়া ডেভেলপ করতেছে, পেশেন্ট অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ,
কিছু পেশেন্ট আছে, একটা সাবগ্রুপ আছে যে এলডারলি পেশেন্ট গ্রুপ, যারা ইভেন যে আসলে লং টাইম এনএসআইডি খায় যারা, হ্যাঁ, তো তাদের কোনো ব্যথা বেদনা কিছুই নাই, তারা কিন্তু হঠাৎ করে এই কথাগুলো বলতে পারে যে তার রক্ত বমি, কালো পায়খানা হচ্ছে, কোনো ব্যথা বেদনা করে, কারণ এনএসআইডি দিলে তো যে কোনো ব্যথাই কমে যাবে। ইভেন আমার যে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, সেই আলসার পেইনও কিন্তু এনএসআইডি খাওয়ার পরে কিন্তু কমে যাবে। ঠিক আছে, তাহলে এনএসআইডি খাওয়ার পরে রোগী কিন্তু ব্যথার কথা বলবে না, হ্যাঁ, সে কিন্তু হেমাটোমেসিস, মেলানা এগুলো নিয়ে আসতে পারে। ঠিক আছে, পারফোরেশন নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা এত কথা বললাম, হ্যাঁ, আসলে কোনো সিমটমই কিন্তু স্পেসিফিক না পেপটিক আলসারের জন্য। ঠিক আছে, আমরা আগে বলছি যে ইভেন কোনো সিমটম ছাড়াও রোগী কিন্তু প্রেজেন্ট করতে পারে উইথ দ্য ফিচারস অফ কমপ্লিকেশন। হ্যাঁ, তাহলে হাই ডিগ্রি অফ সাসপিশন আমাদের রাখতে হবে টু ডায়াগনোস পেপটিক আলসার। হ্যাঁ, কারণ একটা পেশেন্ট যদি হেমাটাইটিস মেলিনা নিয়ে আসে আমাদের কাছে প্রেজেন্ট করে, তাহলে আমাদের ফার্স্ট কনসিডারেশন হবে যে এটা পেপটিক আলসার ব্লিডিং কি না। তাহলে আমরা একটু আগে বললাম যে গ্যাস্ট্রিক পেইন, বার্নিং, এগুলি নিয়ে, অ্যানোরেক্সিয়া, নওশিয়া, এগুলি নিয়ে প্রেজেন্ট করে, হ্যাঁ, করতে পারে রোগীরা। তাহলে এটা কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এটা ইভেন যদি এলডারলি পেশেন্ট হয়, তাহলে তো এটা গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে, হ্যাঁ, গ্যাস্ট্রিক কার্সিনোমা হতে পারে, ইসোফেজিয়াল কার্সিনোমা হতে পারে, হ্যাঁ, এটা হতে পারে যে প্যানক্রিয়াটিক কার্সিনোমা হতে পারে। ঠিক আছে, তাহলে এলডারলি পেশেন্ট presented with dyspepsia, you have to consider whether he or she is a case of upper GI malignancy or not. হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। ইভেন যদি ইয়াং ফিমেল পেশেন্ট হয়তো প্রেজেন্ট করছে যে তার গ্যাস্ট্রিক পেইন, বার্নিং, ডিসকমফোর্ট এগুলো নিয়ে সে প্রেজেন্ট করলো, হ্যাঁ, আমরা পেপটিক আলসার কনসিডার করব। হাউএভার we have to consider যে তার প্রেগন্যান্সি কিনা, হ্যাঁ, প্রেগন্যান্সি কিনা, বা বিলিয়ারি ডিসঅর্ডার যেমন গলস্টোন ডিজিজ, হ্যাঁ, এগুলি, এই যে বিলিয়ারি কলিক, এগুলি নিয়ে প্রেজেন্ট করতে পারে, হ্যাঁ, বা পলিসিস্টাইটিস এগুলি নিয়ে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, প্যানক্রিয়াসের প্রবলেম, প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক মানে কি বলে পলিসিস্টাইটিস, হ্যাঁ, এগুলি কিন্তু পেইন নিয়েই প্রেজেন্ট করবে, হ্যাঁ, বা ডিসকমফোর্ট নিয়ে প্রেজেন্ট করবে। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের এগুলি মাথায় রাখতে হবে। ইভেন পেশেন্টের কোনো সমস্যাই নাই, হ্যাঁ, পেশেন্ট ডিসক্রিপশন নিয়ে প্রেজেন্ট করতেছে, ঠিক আছে, আমরা হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম, দেখা গেল যে কোনো সমস্যা আমরা খুঁজে পাচ্ছি না, তো এটাকে বলা হয় ফাংশনাল ডিসপেপসিয়া। ফাংশনাল ডিসপেপসিয়া যে কোনো কারণ নাই, তারপর তার, হ্যাঁ, সে ডিসক্রিপশন নিয়ে প্রেজেন্ট করতেছে। আমাদের ফাংশনাল প্রবলেম কিন্তু আমরা যেমন বলি যে মাথা ব্যথা, মাথা ব্যথার কমন কারণ কি? টেনশন টাইপ হেডেক, মানে কোনো কারণ নাই, হ্যাঁ, মাথা ব্যথা, ঠিক আছে, ওটাকে বলি আমরা টেনশন টাইপ হেডেক। এরকম আমাদের এই যে ডিসপেপসিয়া বা ইনডাইজেশন, এটা আমরা পরে একটু বলবো হোয়াট ইজ ডিসপেপসিয়া। তাহলে গ্যাস্ট্রিক পেইন, ব্লটিং, ফুলনেস, ডিসকমফোর্ট, এইগুলি নিয়ে যখন একটা পেশেন্ট প্রেজেন্ট করতেছে, দেখা গেছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো স্ট্রাকচারাল বা অর্গানিক কোনো কজ খুঁজে পাই না। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে লেবেল করি যে ফাংশনাল ডিসপেপসিয়া, এভাবে বলি আমরা। হ্যাঁ, ঠিক আছে। However, we have to consider যে যদি এলডারলি পেশেন্ট হয় ক্যান্সার কিনা, হ্যাঁ, এটা প্যানক্রিয়াটিক বিলিয়ারি কোনো ডিসঅর্ডার কিনা, ভাস্কুলার ডিসঅর্ডার কিনা, হ্যাঁ, এগুলি মাথায় রাখতে হবে। আমরা ইনভেস্টিগেশন, পেপটিক আলসার ডিজিজ ডায়াগনোসিসের জন্য আমরা যে ইনভেস্টিগেশন করি, the main and very sensitive and very স্পেসিফিক টেস্ট, সেটা হচ্ছে আমরা কি এন্ডোস্কোপি করব। হ্যাঁ, এন্ডোস্কোপি, আপার জিআই ট্রাক্ট বা ইসোফেগোগ্যাস্ট্রোডিডোনোস্কোপি এভাবে বলি আমরা। আমরা ইসোফেগাস দেখবো, আমরা স্টোমাক দেখবো, আমরা ডিউডোনাম দেখবো আমরা। হ্যাঁ, তাহলে কি বললাম? ইসোফেগোগ্যাস্ট্রোডিডোনোস্কোপি, হ্যাঁ, OGD, ইসোফেগোগ্যাস্ট্রোডিডোনোস্কোপি।
ইসোফেগাল গ্যাস্ট্রোডিউওডেনোস্কোপ অর আপার জিআই এন্ডোস্কোপি। এটা করলেই তো আমরা বুঝতে পারবো যে তার স্টোমাকে কোনো আলসার আছে কিনা বা ডিউডেনাল আলসার আছে কিনা। হ্যাঁ, যদি পেশেন্টের কোনো কারণে গ্যাস্ট্রোজেজুনোস্টমি করা থাকে তাহলে আমাদের ওখানে দেখতে হবে যে স্টোমাল আলসার হতে পারে। হ্যাঁ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন ওই জায়গায় আলসার হতে পারে। আমরা তাহলে লোয়ার এন্ড অফ দা ইসোফেগাস ওই জায়গাটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আলসার আমরা যদি পাই সেটাকে আমরা একটু ক্যারেক্টারাইজ করার চেষ্টা করব। সাপোজ যে একটা গ্যাস্ট্রিক আলসার, হ্যাঁ, এখন গ্যাস্ট্রিক আলসার এটা আমরা দেখবো যে ফার্স্ট হচ্ছে সাইজ, তারপর দেখবো আমরা লোকেশন দেখবো আমরা, তারপরে দেখবো আমরা মানে মরফোলজিক লুক। হ্যাঁ, এটা মার্জিনটা কেমন, ঠিক আছে, এটা এটা ওভারঅল লুকটা কেমন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বলি যে বিনাইন লুক, ম্যালিগন্যান্ট লুক, একটা কথা আছে। বা কি বলবো এটাকে, যে একটা বিনাইন লুকিং আলসার আমরা ছবিতে দেখাইছিলাম। হ্যাঁ, যে ডিউডেনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার ছবিতে দেখানো হয়েছিল যে একটা বিনাইন লুক আলসার, তার মার্জিনটা হবে রেগুলার। হ্যাঁ, একটা মনে হবে যে হিলিং মার্জিন এরকম মনে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আর ম্যালিগন্যান্সির ক্ষেত্রে কি হবে, এটা মানে ইরেগুলার এবং আনইভেন। ইভেন মার্জিনটা কি হতে পারে, মার্জিনে তোমার হচ্ছে যে রোল আউট বলি আমরা। হ্যাঁ, যে এটা মনে হচ্ছে রোল করে করে, হ্যাঁ, বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এরকম হতে পারে, ঠিক আছে। এবং আলসারের লুকটা হবে যে একটা অ্যাংরি লুক, অ্যাংরি লুক। হ্যাঁ, যে মানে খুব খারাপ লুক। হ্যাঁ, ঠিক আছে। এবং বিনাইন আলসার ইউজুয়ালি স্মলার হবে, আর যদি ম্যালিগন্যান্ট আলসার হয় তাহলে ইউজুয়ালি ইট উইল বি লার্জার উইথ ইরেগুলার মার্জিন এবং সাইট অফ দ্য আলসার। আমরা যদি বলি যে এটা প্রি পাইলোরিক রিজিয়নে থাকে তাহলে ভেরি লাইকলি এটা যে বিনাইন আলসার। হ্যাঁ, যদি অন্য রিজিয়নে থাকে তাহলে এভরি চান্স টু বি ম্যালিগন্যান্ট আলসার। হ্যাঁ, তাহলে প্রি পাইলোরিক আলসার একটা কথা আমরা ইউজ করি অনেক সময়। হ্যাঁ, যে অ্যান্ট্রামের যে প্রি পাইলোরিক অ্যান্ট্রাম, হ্যাঁ, প্রক্সিমাল অ্যান্ট্রাম, ডিস্টাল অ্যান্ট্রাম। ডিস্টাল অ্যান্ট্রামের মধ্যে কোনো আলসার যদি পাই, বিশেষ করে লেসার কার্ভেচার বরাবর, তাহলে ওটাকে বলে আমরা বিনাইন আলসার সাধারণত। হ্যাঁ, আর এটা যে এলস ফায়ার অন্য কোথাও হয়, হ্যাঁ, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা ম্যালিগন্যান্ট আলসার হতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বায়োপসি নিতে হবে। হ্যাঁ, টিস্যু নিয়ে আমাদেরকে হিস্টোপ্যাথোলজি করে প্রুভ করতে হবে যে আইদার ইট ইজ বিনাইন অর ম্যালিগন্যান্ট, ঠিক আছে। আর ডিউডেনাল আলসার আমরা জানি যে ডিউডেনাম ইজ নট এ কমন সাইট ফর ম্যালিগন্যান্সি। সো আলসারের লুক এবং সাইজ এগুলি দেখে এবং আমরা মোটামুটি গেস করি যে এটা ভেরি লাইকলি যে এটা হচ্ছে যে বিনাইন আলসার। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমরা সাধারণত বায়োপসি নেই না, ঠিক আছে। এরপরও আর একটা টেস্ট আমাদের করতে হবে। আমরা বলছি যে এইচ পাইলোরি পজিটিভ কি নেগেটিভ এটা দেখা উচিত। হ্যাঁ, তো আমাদের দেশে এইচ পাইলোরি একটা সময় মানে অনেক বেশি ছিল, হাইলি প্রিভ্যালেন্ট ছিল, যে মোর দ্যান 90% অ্যাডাল্ট পপুলেশন ওয়াজ ইনফেক্টেড উইথ এইচ পাইলোরি। এটা অনেক আগের ডাটা। তো কারেন্ট ডাটা এখন অনেক ডেভেলপ, সোশিও ইকোনমিক অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে বাই দিস টাইম। আমাদের সোশ্যাল কি বলে ইকোনমিক যে ডেভেলপমেন্ট, একই সঙ্গে আমাদের হাইজিন অনেক ইমপ্রুভ করে গেছে। আমরা সবাই টিউবওয়েলের পানি খাই, এরকম মানে অনেক ব্যাপার আছে আর কি। আর এইচ পাইলোরি এটা কিন্তু আমাদের মানে ফুড বর্ন ডিজিজ। হ্যাঁ, এটা ট্রান্সমিশন হয় ফিকোরাল, ফিকোরাল। হ্যাঁ, তাহলে নোংরা খাবার দাবার, হ্যাঁ, এগুলি থেকে কিন্তু এই এইচ পাইলোরি আমাদের শরীরে প্রবেশ করতে পারে। ইভেন একজন ইনফেক্টেড পারসন, আনইনফেক্টেড পারসন, দুইজনের যে মানে একসঙ্গে ইয়ার কারণে কিন্তু হতে পারে। হ্যাঁ, একটা একজনের খাবার আরেকজনের খাওয়ার কারণে কিন্তু এই এইচ পাইলোরি ট্রান্সমিশন হতে পারে। হ্যাঁ, এত হাইলি মানে ভিরুলেন্ট এটা অর্গানিজম। হ্যাঁ, তাহলে ফিকাল এক্সক্রিশন হয় এবং এটা কিন্তু ফুডের সঙ্গে মিশে গিয়ে আমাদের কিন্তু ফুড বর্ন বা ওয়াটার বর্ন ডিজিজ যেভাবে বলি আমরা, সেটার মাধ্যমে কিন্তু এটা ট্রান্সমিশন হয়। হ্যাঁ, ফিকোরাল ট্রান্সমিশন সহজ করে বললে। হ্যাঁ, তো একটা সময় ছিল যে এইচ পাইলোরি সবারই পজিটিভ ছিল। একটা সময় বাংলাদেশের কন্ডিশন ছিল বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে এই অবস্থাটা ছিল যে সবাই পজিটিভ। এখন কাকে রাইখা কাকে টেস্ট করবো এরকম একটা অবস্থা ছিল। বাট দিন বদলাইছে এখন। এখন অনেক স্টাডি বলতেছে বাংলাদেশে এখন এইচ পাইলোরি প্রিভালেন্স হচ্ছে
50% আর 55% এরকম ডাটা বলতেছে, যেটা কিনা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা হয়তো বিলো 20%, হ্যাঁ, বিলো 20%, অনেক দেশে 10% আর বিলো 10%, হ্যাঁ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তো এই যে 50% আমরা বলতেছি, 90 থেকে কিন্তু 50 নেমে গেছে, অনেক ডেভেলপমেন্ট, হ্যাঁ। এটা আর সামনে হয়তো আরো 15-20 বছর এভাবে দেশের ডেভেলপমেন্ট হতে থাকলে কিন্তু আরো কমতে থাকবে। সো এইচ পাইলোরি কিন্তু প্রোটোকল বলতেছে এইচ পাইলোরি প্রিভালেন্স যে সমস্ত দেশে আছে যে মোর দ্যান 10%, সেখানে এইচ পাইলোরি টেস্ট করতে হবে। তা আমাদের দেশে তো অনেক, হ্যাঁ, 80% 90% আমরা বলতেছিলাম, এখন এটা 50-60%। তো এইচ পাইলোরি কিন্তু টেস্ট করা উচিত, এবং এইচ পাইলোরি আমাদেরকে ইরাডিকেট করা উচিত। তো আমরা অনেক সময় আগে ব্লাইন্ড ইরাডিকেশন করতাম, হ্যাঁ, যে আলসার পাইলাম, হ্যাঁ ঠিক আছে, এটা এইচ পাইলোরি ধরে নিয়ে আমরা এইচ পাইলোরি ট্রিপল থেরাপি দিয়ে দিলাম, এরকমই ব্যাপার ছিল একটা সময় পর্যন্ত। তো এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এই যে আমরা ট্রিপল থেরাপি দিচ্ছি, এটা অ্যান্টিবায়োটিক কম্বিনেশন, তাহলে এটা মিসইউজ, ড্রাগ রেজিস্ট্যান্স, অনেকগুলো কনসার্ন আছে, হ্যাঁ। আবার ড্রাগ সাইড ইফেক্টস আছে, অ্যাডভার্স ইফেক্ট আছে, পেশেন্টের ডায়রিয়া হতে পারে, সিডোমোনাস কোলাইটিসও ইভেন হতে পারে, হ্যাঁ, এগুলি হতে পারে। তাহলে আমরা ট্রিপল থেরাপি শুধু শুধু সবাইকে দিব না, তাহলে আমাদেরকে এগুলি মানে রেশনাল ইউজ করতে হবে, কাকে দিব কাকে দিব না। তাহলে এইচ পাইলোরি আমাদের উই হ্যাভ টু টেস্ট, এইচ পাইলোরি টেস্ট করতে হবে আমাদের, হ্যাঁ? আবার টেস্ট করে পজিটিভ হলে আমরা এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিব। আচ্ছা, আগে কখনো কখনো এটা করা হইতো, বা মানে আগে করা হইতো, এখনো কেউ কেউ করে, কখনো কখনো করে, হ্যাঁ, যদিও এটা অবসোলেট টেস্ট বর্তমানে, হ্যাঁ, যে বেরিয়াম এক্স-রে স্টোমাক, হ্যাঁ, বেরিয়াম মিল এক্স-রে স্টোমাক, হ্যাঁ, বেরিয়াম মিল এক্স-রে স্টোমাক, এটা করে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বা পেপটিক আলসার ডিজিজ এগুলি ডায়াগনোসিস করা যায়, কিন্তু সেনসিটিভিটি এবং স্পেসিফিসিটি ভেরি লো। সেজন্য এখন যেখানে এন্ডোস্কোপি অ্যাভেলেবল, সেখানে আসলে এটা করার কোনো মানে নাই, হ্যাঁ, বরং এখানে একটা ফলস ডায়াগনোসিস বা রং ডায়াগনোসিস হওয়ার একটা চান্স থাকে, এবং কি বলে ফলস নেগেটিভিটি হওয়ার অনেক চান্স থাকে। সেজন্য আমরা অনেক ক্ষেত্রে বলি যে এটা অবসোলেট টেস্ট, এই টেস্ট করার দরকার নাই, হ্যাঁ। তবে কিছু কিছু মানে ইন্ডিকেশন আছে, যে পেশেন্টের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডেফিনেট করে বোঝার জন্য কিন্তু এই বেরিয়াম মিল এক্স-রে স্টোমাক এটা কিন্তু খুব ভালো হেল্প করবে, হ্যাঁ। এটা অনেক সময় এন্ডোস্কোপিতে ভালো হয়তো বোঝা যায় না। আচ্ছা, আর কিছু রিলেভেন্ট ইনভেস্টিগেশন আমাদের করতে হতে পারে। আমরা পেপটিক আলসার মনে করে আমরা এন্ডোস্কোপি করলাম, সেটা তো নেগেটিভ হলো, নেগেটিভ হতে পারে। তো সেক্ষেত্রে আমার এটা মানে গলব্লাডার স্টোন কিনা, প্যানক্রিয়াটিক ডিজিজ কিনা, বা কোনো ম্যালিগনেন্সি কিনা, তো সেগুলি দেখার জন্য, ইভেন বা ইন্টেস্টাইন অবস্ট্রাকশন কিনা, এগুলি দেখার জন্য কিন্তু আমাকে আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে অ্যাবডোমেন এগুলি কিন্তু হেল্প নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এইচ পাইলোরি আমরা কিভাবে ডায়াগনোসিস করি, এইচ পাইলোরি আমরা কিভাবে টেস্ট করি? তো এটা নন ইনভেসিভ ওয়েতে কিন্তু টেস্ট করা যায়, মানে এন্ডোস্কোপি ছাড়াও কিন্তু এটা আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি, হ্যাঁ। তো আমরা এন্ডোস্কোপি ছাড়া কিভাবে করতে পারি? ইউরিয়া ব্রেথ টেস্ট, ইউরিয়া ব্রেথ টেস্ট। তো এইটা হচ্ছে, হ্যাঁ, যে আমরা বলি যে মানে আইসোটোপ, যে কার্বন, যেটা কার্বন যেটা ইউরিয়ার মধ্যে থাকে, একটা পরিমাণ ইউরিয়া যদি খাওয়াই দিই, তারপরে তার যে মানে এইচ পাইলোরি আমরা জানি যে ইউরিয়াটাকে ব্রেকডাউন করবে, হ্যাঁ। তারপরে কি হবে? কার্বন ডাই অক্সাইড রিলিজ হবে। এই রিলিজ হয়ে এটা তো আমার শ্বাসের কি বলে আমাদের যে নিঃশ্বাসের সঙ্গে কিন্তু বের হবে, ঠিক আছে। এই নিঃশ্বাসের বাতাসটা নিয়ে কিন্তু আমরা এই যে আইসোটোপ, যে আমরা বললাম যে কার্বন, এটা কিন্তু ডিটেক্ট করতে পারে এটা মেশিনের মাধ্যমে, হ্যাঁ। এটা স্পেকট্রোস্কোপ বলে, হ্যাঁ। একটা মেশিন আছে, এটার মাধ্যমে আমরা এই যে নাকের যে বাতাসটা, একটা ওষুধ খাওয়াই দিয়ে তারপর একটু পরে আমরা নিঃশ্বাসের বাতাসটা কিন্তু আমরা টেস্ট করে দেখতে পারি, হ্যাঁ, ঠিক আছে। ওইখান থেকে ইউরিয়া ব্রেথ টেস্ট বলা হয়। এ ধরনের আরো কিছু টেস্ট আছে, আরো অন্যান্য ডিজিজের ক্ষেত্রে ডায়াগনোসিস করা হয়, হ্যাঁ, যে আমরা ব্রেথ টেস্ট এক্সামিন করে একটু ডায়াগনোসিস করতে পারি রোগ, ঠিক আছে। তাহলে ইউরিয়া ব্রেথ টেস্ট। আর একটা হচ্ছে
ফিকাল অ্যান্টিজেন টেস্ট। স্টুল নিয়ে পরীক্ষা, হ্যাঁ আমরা বলছি যে এই যে এইচ প্যাইলোরি কিন্তু আমাদের স্টুলের সঙ্গে পাস করে, তাহলে আমরা যদি এই এইচ প্যাইলোরি একটা পার্ট স্টুলের মধ্যে খুঁজে বের করতে পারি, তো এটা ইম্পর্টেন্ট একটা টেস্ট হতে পারে। হ্যাঁ, তো এটাও অনেক জায়গায় হয়। এটা যেমন আমাদের দেশে সবখানে অ্যাভেলেবল না হলেও আইসিডিডিআরবি তে হয়, এরকম দুই একটা জায়গায় হয় আর কি। হ্যাঁ, আর ইউরিয়া বেড টেস্ট এটা বাইরে পেরিফেরিতে তেমন একটা হয় না, ঢাকায় কিছু কিছু সেন্টারে হয় আর কি। হ্যাঁ, তো আগে যেটা বলছিলাম যে এইচ পাইলোরি এত প্রিভ্যালেন্ট বাংলাদেশে যে এই টেস্ট গুলোর ভ্যালুটা একটু কম ছিল একটা সময় পর্যন্ত, তবে এগুলি টেস্টের ভ্যালু কিন্তু এখন বাড়তেছে। এখন মানুষ শিক্ষিত, ওয়েল অ্যালার্ট, সেও বুঝতেছে যে ডাক্তার সাহেব আপনি একটা অ্যান্টিবায়োটিক আমাকে দিচ্ছেন, হ্যাঁ কিসের বেসিসে দিচ্ছেন, কেন দিচ্ছেন, আমি কেন খাবো অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, সো এগুলি কনসার্ন আছে। তাহলে ঢাকায় প্র্যাকটিস করবা, ভালো হসপিটালে প্র্যাকটিস করবা, তোমাকে সব টেস্ট করে, হ্যাঁ তোমাকে ডায়াগনোসিস করে দেন তোমাকে অ্যান্টিবায়োটিক্স লিখতে হবে। আদারওয়াইজ আগে আগে এমনি এমনি অ্যান্টিবায়োটিক লিখবা, তাহলে কিন্তু তোমার তারা কিন্তু এই পার্টি পেশেন্ট কিন্তু ঝামেলা করতে পারে। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কিন্তু কখনো কখনো এই টেস্টগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে ইউরিয়া ব্লাড টেস্ট এবং ফিকাল অ্যান্টিজেন টেস্ট এগুলো করতে পারে। হ্যাঁ, স্টুল নিয়ে পরীক্ষা একটা, আর একটা হচ্ছে আমাদের যে নিঃশ্বাসের বাতাস, এটা নিয়ে পরীক্ষা। হ্যাঁ, একটা খাওয়া দিতে হবে, একটা ইউরিয়া খাওয়াই দিয়ে নিয়ে আমরা বাতাসটা ধরে নিয়ে আমরা টেস্ট করব। হ্যাঁ, যদি এইচ পাইলোরি থাকে তাহলে পজিটিভ হবে। আর একটা হচ্ছে সিরোলজি। হ্যাঁ, সিরোলজি হচ্ছে যে এইচ পাইলোরি অ্যান্টিবডি এগেইনস্ট দা এইচ পাইলোরি অ্যান্টিজেন, অ্যান্টিবডি কিন্তু শরীরে তৈরি থাকে। হ্যাঁ, তো এই সিরোলজি টেস্টের ফলস পজিটিভিটি এবং ফলস নেগেটিভিটি অনেক প্রবলেম আছে। হ্যাঁ, জন্য আর তাছাড়া বলছি যে আমাদের দেশে হাইলি প্রিভ্যালেন্ট ডিজিজ, হ্যাঁ এই যে এইচ প্যালোরি, তাহলে সেরোলজি করে সবসময় আমরা ডায়াগনোসিস করতে পারি না, সেজন্য আমরা এটা বলিও না। হ্যাঁ, সেরোলজি অ্যাকচুয়ালি এটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল টেস্ট, যে কোন রিজিয়নে বা কোন এলাকায় বা কোন দেশে এইচ প্যালোরি প্রিভ্যালেন্স কেমন এটা দেখার জন্য সেরোলজি টেস্ট করা হয়। নরমালি রোগীদের রোগ ধরার জন্য বা ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু সেরোলজি টেস্ট করা হয় না, বা যারা করে কেউ কেউ করে, এটা না জেনে করে অথবা রোগীদের পয়সা নষ্ট করার জন্য করে আর কি। হ্যাঁ, এটা করা যাবে না। ঠিক আছে, তাহলে এইচ প্যাইলোরি অ্যান্টিবডি টেস্ট কখনো কেউ রিকোয়েস্ট করবে না, করতে দিবা না। হ্যাঁ, কখনো না। আচ্ছা, আর ইনভেসিভ আমরা যে এন্ডোস্কোপি করলাম, হ্যাঁ এন্ডোস্কোপি করে নিয়ে আমরা আলসার পাইলাম, সেখান থেকে বায়োপসি নিয়ে আমরা টেস্ট করতে পারি। ঠিক আছে, ইভেন আলসার নেই, হ্যাঁ আলসার ছাড়াও কিন্তু এইচ পাইলোরি কিন্তু ঝামেলা করে। হ্যাঁ, ক্রনিক গ্যাস্ট্রাইটিস বা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস এগুলি করতে পারে। তাহলে আমাদের নরমাল হেলদি মিকোসা ইভেন এখান থেকে আমরা বায়োপসি নিয়ে টেস্ট করতে পারি যে এইচ পাইলোরি ইনফেকশন স্টোমাকে আছে কি নেই। তো আমরা বায়োপসি নিয়ে একটা টেস্ট কিটের মধ্যে আমরা যেখানে দেওয়া আছে র্যাপিড, এই যে ইউরিয়াস দেওয়া আছে, হ্যাঁ ইউরিয়াস দেওয়া আছে। ঠিক আছে, সরি ইউরিয়াস তো ওই যে এর মধ্যেই আছে। হ্যাঁ, এইচ পাইলোরির মধ্যেই আছে ইউরিয়াস, আমরা জানি। হ্যাঁ, ওই টেস্ট কিটের মধ্যে মনে করে ইউরিয়া দেওয়া আছে। হ্যাঁ, তো ইউরিয়া দেওয়া আছে, তুমি ইউরিয়াস দিলা, তাহলে কি হবে, ইউরিয়া ব্রেকডাউন হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড মানে অ্যাসিডিক সাবস্টেন্স, তাহলে এটা লিটমাস পেপারের মতো। হ্যাঁ, যেটা হয়তো সাদা ছিল, হ্যাঁ ওটা এখন কি হবে, রেড হয়ে যাবে, অ্যাসিড রেড টার্ন করবে। হ্যাঁ, তাহলে এটা প্রেগন্যান্সি টেস্টের মতো, স্ট্রিপ টেস্ট। প্রেগন্যান্সি টেস্টের মতো হচ্ছে স্ট্রিপ টেস্ট। হ্যাঁ, যে ইউরিনের মধ্যে স্ট্রিপ ডুবাই দিলেই যদি 2 দাগ ভেসে ওঠে তাহলে হচ্ছে পজিটিভ, যদি 1 দাগ হয় তাহলে উইক, না উঠলে নেগেটিভ। হ্যাঁ, এই যে ব্যাপারটা এরকমই এখানে, যে এখানে একটা বাটনের মতো একটা এরিয়া আছে, ওইখানে ওইখানে তোমার কালার চেঞ্জ হবে। ওই কালারটা যদি রেড হয়ে যায়, টার্ন করে রেড, হ্যাঁ তাহলে আমরা ধরে নেব এটা পজিটিভ। হ্যাঁ, তাহলে র্যাপিড ইউরিয়াস টেস্ট। তারপরে আমরা যে বায়োপসিটা নিয়ে টেস্ট করলাম, বায়োপসি নিয়ে আমরা কি করতে পারি, হিস্টোপ্যাথোলজি করতে পারি। হ্যাঁ, আমাদের এখানে প্যাথোলজিস্ট যারা আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারি যে স্যার বা ম্যাডাম আমরা এইচ প্যাইলোরি দেখতে চাচ্ছি, তাহলে ওনারা একটা স্পেশাল একটা স্টেইনিং আছে, ওটা স্টেইন করে ওনারা মাইক্রোস্কোপে দেখে কিন্তু এইচ প্যাইলোরি ধরে দিবে। হ্যাঁ, সেটা করতে পারি। মাইক্রোবায়োলজিক্যাল কালচার, হ্যাঁ মাইক্রোবায়োলজিস্ট যারা আছে স্যার ম্যাডাম তাদেরকে বলতে পারি, স্যার একটু এই আমি বায়োপসি নিয়ে দিছি, এটা একটু কালচার করে আমাকে একটু জানান যে এইচ প্যাইলোরি বিশেষ করে আছে কিনা। তাহলে এইচ প্যাইলোরি কালচার করা যায়, এরকম মিডিয়ার মধ্যে যদি বসায় দেয় 3 দিন 4 দিন পরে হয়তো আমরা এইচ প্যাইলোরি কালচার পজিটিভ পাবো আমরা। হ্যাঁ,
তাহলে এই যে নন ইনভেসিভ ওয়েতে আমরা ইউরিয়া ব্লাড টেস্ট করতে পারি, ফিকাল অ্যান্টিজেন টেস্ট করতে পারি। আর ইনভেসিভ টেস্ট আমরা যে এন্ডোস্কোপি করে বায়োপসি নিয়ে কিন্তু আমরা সিএলও টেস্ট বা র‍্যাপিড ইউরিয়াস টেস্টটা করতে পারি, আমরা হিস্টোপ্যাথোলজি করতে পারি, আমরা মাইক্রোবায়োলজিক্যাল কালচার করতে পারি। মাইক্রোবায়োলজি কালচারের সুবিধা হচ্ছে কি, এটা হচ্ছে যে কালচার এন্ড সেন্সিটিভিটি, যে একটা ড্রাগ কোন অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ এটা কিন্তু বলে দেয়। কালচার এন্ড সেন্সিটিভিটি দুইটা কথা একসঙ্গে ইউজ করা হয়, ঠিক আছে? তো এটা একটা আলাদা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, তো এগুলি যেমন হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজিক্যাল কালচার, এগুলি এগুলি ইয়েল্ড সব মানে একটু কম, কিন্তু এগুলির আলাদা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, যে মাইক্রোবায়োলজিক্যাল কালচার এবং সেন্সিটিভিটি, তাহলে এটা আমাদের যে অ্যান্টিবায়োটিকের যে সেন্সিটিভিটি প্যাটার্ন, হ্যাঁ, একটা ডেটা তৈরি করার জন্য কোনো রিজিওনাল, সেটার জন্য কিন্তু এটা কিন্তু আসলে করা উচিত। রিসার্চ সেন্টার যেগুলি বিশেষ করে সেখানে কিন্তু এগুলি করা হয়। হ্যাঁ, আমরা আমাদের যে প্র্যাকটিসে, হ্যাঁ, নরমাল প্র্যাকটিসে আমরা কি করব, ইউরিয়া ব্লাড টেস্ট করতে পারি, ফিকাল অ্যান্টিজেন টেস্ট আমরা করতে পারি, ঠিক আছে? আমরা যে রোগী আলসার হয়ে গেছে এরকম সাসপেক্ট করব, তার ক্ষেত্রে তো আমরা এন্ডোস্কোপি করবই। এন্ডোস্কোপি করে নিয়ে আমরা তো বায়োপসি করে দেখতে পারি, সেই বায়োপসি আমরা হিস্টোপ্যাথোলজি করে দেখবো যে এটা ম্যালিগনেন্সি কিনা, এটা এইচ প্যাইলোরি পজিটিভ কিনা। হ্যাঁ, তারপরে আমরা র‍্যাপিড ইউরিয়াস টেস্ট করতে পারি আমরা। হ্যাঁ, এগুলি। আচ্ছা, তো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, যে এন্ডোস্কোপি আমাদের কিন্তু আলসার ডায়াগনোসিসের জন্য করতে হবে। হ্যাঁ, কিন্তু কখন আহ, কখন কখন আরো কিছু ইন্ডিকেশন আছে যে ক্ষেত্রে আমাদের কিন্তু এন্ডোস্কোপি করতেই হবে। হ্যাঁ, ঠিক আছে? এবং আমাদের এই ইন্টেনশন থাকবে যে আমরা যখন ডিসপেপসিয়া নিয়ে ডিল করতেছি, তখন দেয়ার ইজ এভরি চান্স টু বি ম্যালিগনেন্সি। হ্যাঁ, ম্যালিগনেন্সির একটা চান্স থাকেই, বিশেষ করে যদি বয়স, হ্যাঁ, এটা 55 এর উপরে হয়। সাপোজ একজন পেশেন্ট, হ্যাঁ, তোমাদের কেউ বাবা বা চাচা যার বয়স কিনা হয়তো 55, হ্যাঁ, সাপোজ 55 অর অ্যাবাভ 60। হ্যাঁ, তো উনি তোমার কাছে আসলো, সাপোজ যে বললো যে আমার তো বাবা এরকম পেটে ব্যথা, হ্যাঁ, প্রায় 1 মাস 1.5 মাস ধরে পেটে ব্যথা, এই উপরি পেটে ব্যথা, বিশেষ করে খাইলে কষ্ট লাগে। হ্যাঁ, এই যে কথাগুলো বলবে, হ্যাঁ, তাহলে আমাদেরকে এন্ডোস্কোপি করতেই হবে তখন। হ্যাঁ, কেন? এটা ক্যান্সার হইতে পারে, হ্যাঁ, স্টোমাক ক্যান্সার হতে পারে, এই যে ইসোফেজিয়াল ক্যান্সার হতে পারে, এন্ডোস্কোপি আমাদের করতেই হবে। কিন্তু তোমার ভাই অথবা বোন বা ফ্রেন্ড, হ্যাঁ, কেউ যদি প্রেজেন্ট করে যে তার ইপিগ্যাস্ট্রিক পেইন অর বার্নিং, হ্যাঁ, এগুলি কথা সে বলে, ফুড রিলেশন আছে অথবা নাই, এই কথাগুলো সে বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি হিস্ট্রি নিলা যে তার ওয়েট লস নাই, তুমি দেখলা যে তার অ্যানিমিয়া নাই, হ্যাঁ, তার ফ্যামিলি হিস্ট্রি আদারওয়াইজ খারাপ কিছু না, কোনো ক্যান্সার ট্যান্সারের কোনো হিস্ট্রি নাই, তাহলে তার বয়স কম। হ্যাঁ, আমরা বললাম না যে 25-30 তার বয়স। হ্যাঁ, তো এরকম বয়সের একটা মানুষ এভাবে যদি প্রেজেন্ট করে, তাহলে আমরা সবসময় আগে আগে এন্ডোস্কোপির জন্য অ্যাডভাইস কিন্তু করবো না। হ্যাঁ, এন্ডোস্কোপি করে আমরা কি পাবো? এন্ডোস্কোপি করে হয়তো খুব বেশি হলে একটা আলসার পাইতে পারি, কিন্তু আলসারের জন্য তো সে মারা যাবে না। তাহলে এটার জন্য আমাদের অন্য টেস্ট আছে না? আমরা নন ইনভেসিভ ওয়েতে আমরা এইচ পাইলোরি টেস্ট করতে পারি, আমরা বলছি একটু আগে যে আমরা ফিকাল অ্যান্টিজেন টেস্ট করতে পারি। হ্যাঁ, আমরা আহ যে ইউরিয়া ব্লাড টেস্ট করতে পারি, এগুলি করতে পারি। এগুলি করে নিয়ে পজিটিভ হলে আমরা ট্রিপল থেরাপি তাকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ট্রিপল থেরাপি দিতে পারি, বাট ইভেন ট্রিপল থেরাপি না দিয়েও আমরা প্রথমে আমরা সাধারণত এগুলি ক্ষেত্রে কি করি, যদি হিস্ট্রি যদি শর্ট টার্ম হয়, হ্যাঁ, তার যদি পিপিআই খাওয়ার কোনো হিস্ট্রি না থাকে, তাহলে কিন্তু আমরা বলি যে ঠিক আছে আপনি, হ্যাঁ, যে সার্জেল, সেক্লো বা ম্যাক্সপ্রো, হ্যাঁ, এই যে আমরা অমিপ্রাজল বা ইসোমিপ্রাজল, এগুলি 20 মিলিগ্রাম করে দিনে 2 বার, হ্যাঁ, টুয়াইস এ ডে ইন এমটি স্টমাক আর 30 or 45 মিনিটস বিফোর মিল, এভাবে আমরা 6 থেকে 8 সপ্তাহ আমরা কিন্তু দিব। হ্যাঁ, আমি পেশেন্টকে ফলো আপে রাখবো যে 6 থেকে 8 সপ্তাহ এটা খাবেন, হ্যাঁ, যে আপনার এই সিমটম ইমপ্রুভ করে যায় কি না। হ্যাঁ, 6 থেকে 8 সপ্তাহ দেওয়ার পরে যদি তার সিমটম বেশি হয়, কিন্তু অনেক সময় কিছু বলতে চাও কেউ? মিউট করে রাখো তাহলে। 6 থেকে 8 সপ্তাহ দেওয়ার পরে যদি সিমটম ইমপ্রুভ করে যায়, তাহলে আমরা
ধরে দেব যে এটা হচ্ছে যে বিনাইন একটা ডিসপেপটিক সিম্পটম ছিল এবং যেটা রেসপন্ডেড টু পিপিআই। আমরা কিন্তু জানি না যে এটা তার আহ, মানে আলসার ডিজিজ কিনা বা অন্য কিছু কিনা। হ্যাঁ, আমরা ডিসক্রিপশন আন্ডারে আমরা এই ডিজিজ গুলো মাথায় রাখলাম আর কি। হ্যাঁ, এটা আলসার ডিজিজ হতে পারে অথবা আদার দেন আলসার অন্য ইয়া হতে পারে। হ্যাঁ, যে ক্রনিক গ্যাস্ট্রাইটিস ডিউ টু এইচ পাইলোরি ইনফেকশন, হ্যাঁ এটাও হইতে পারে। ঠিক আছে, তো পিপিআই তে যেটা রেসপন্স করে গেছে গেল রেসপন্স করে গেছে। যদি এটা আবার রিকার করে, হ্যাঁ বারবার হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এন্ডোস্কোপি করতে হবে। তাহলে এন্ডোস্কোপি ইন্ডিকেশনটা আমি এখানে বলার চেষ্টা করতেছি যে এন্ডোস্কোপি আমাদের যেটা ব্লান্ডার হয়, হ্যাঁ, যে একটা বয়স্ক মানুষ সে ডিসপেপটিক সিমটম নিয়ে আসে, আমরা পিপিআই ধরাই দিই, এটা করা যাবে না। হ্যাঁ, যে আপনি 1 মাস 1.5 মাস এই যে সার্জেল, এটা খুব ভালো ওষুধ, হ্যাঁ খুব নামি দামি ব্র্যান্ডের ওষুধ, ঠিক আছে, এটা খায়া তারপর আসেন, এইটা করা যাবে না। ঠিক আছে, তা আমরা বলি যে what are the alarm features, হ্যাঁ, you must go for endoscopy। তাহলে কি কি অ্যালার্ম ফিচার গুলো? তাহলে আমরা বলছি যে নিউ অনসেট ডিসপেপসিয়া আফটার 55, তোমাদের বইতে লেখা আছে, হ্যাঁ, বা 50। আমাদের এশিয়ান পপুলেশনের জন্য আমরা বলি যে 45। ঠিক আছে, বয়স 45-এর উপরে হয়েছে, নিউ অনসেট ডিসপেপসিয়া, তাহলে এন্ডোস্কোপি মাস্ট। ক্যান্সার হইতে পারে আপনার, কোনো কথা নাই। ঠিক আছে, আচ্ছা, পেশেন্টের অ্যানিমিয়া আছে, এন্ডোস্কোপি মাস্ট। পেশেন্টের জন্ডিস হয়েছে কোনো কারণে, আমরা বলছি যে ডিসপেপসিয়া এটা হচ্ছে শুধু যে আমার আলসারের জন্য বা ক্যান্সারের জন্য এদের হবে এটার জন্য তো না, এটা তো আমার বিলিয়ারি ট্র্যাক্ট ডিজিজের জন্য হতে পারে। হ্যাঁ, এটা প্যানক্রিয়াটিক কার্সিনোমা, হ্যাঁ এটা এটা লিভার হেপাটোসেলুলার কার্সিনোমা, এগুলির জন্য তো আমার এরকম ইপিগ্যাস্ট্রিক পেইন ডিসকমফোর্ট এগুলি হইতে পারে। ঠিক আছে, অ্যানোরেক্সিয়া ওয়েট লস এগুলি হইতে পারে। তাহলে জন্ডিস, ওয়েট লস, অ্যানিমিয়া, হ্যাঁ, যদি ইপিগ্যাস্ট্রিক পালপেবল লাম থাকে, ম্যাস থাকে, হ্যাঁ পেশেন্টের যদি লিম্ফ নোড থাকে, যা আমরা সার্ভাইকাল রিজনে একটু প্যালপেট করে দেখলাম যে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, বিশেষ করে ভার্কোস গ্ল্যান্ড বলি আমরা, এইটা যদি প্যালপেবল হয়, হ্যাঁ তাহলে তো এন্ডোস্কোপি মাস্ট। হ্যাঁ, যে সিএ স্টোমাক হইতে পারে। পেশেন্ট বারবার বমি করতেছে, হ্যাঁ বমির কোনো কারণ নেই, তাহলে আমার এন্ডোস্কোপি করতেই হবে। পেশেন্ট খাবার খাইতে গেলে বেঁধে যায়, ডিসপেজিয়া, হ্যাঁ পেশেন্টের ওয়েট লস হচ্ছে, তাহলে আমার এন্ডোস্কোপি মাস্ট করতেই হবে। তাহলে what are the alarm features when endoscopy must? আমরা এগুলি পরীক্ষার সময় ধরি, হ্যাঁ পরীক্ষা হলে ধরা হয়, স্যাররা জিজ্ঞেস করেন। ঠিক আছে, ইভেন এটা এতে থাকে, অস্পিতে থাকে, হ্যাঁ অস্পিতে থাকে। এন্ডোস্কোপি কখন তোমাকে করতেই হবে, আমি রিলিভেন্ট জিনিসগুলো এই জন্য বলে দিলাম পেপটিক আলসারের সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা ট্রিটমেন্টে একটু আসি। ট্রিটমেন্টটা আমরা ডায়াগনোসিস ধরে না করলাম, পেপটিক আলসারই হইলো আমাদের ডায়াগনোসিস। হ্যাঁ, পেপটিক আলসার আমরা এন্ডোস্কোপি করলাম, আলসার পাইলাম, প্রি পাইলোরিক আলসার পাইলাম অথবা ডিউরেনাল আলসার পাইলাম। হ্যাঁ, এগুলি আমরা ইভেন এইচ পাইলোরি টেস্টও করলাম, পজিটিভ পাইলাম। তাহলে এবার আমাদের কি করতে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, ডায়াগনোসিস হলো। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বলতেছি দেয়ার আর সাম ট্রিটমেন্ট এইমস, গোলস অফ ট্রিটমেন্ট। এটা হচ্ছে প্রথমত পেশেন্টের symptom relief করতে হবে, টু alleviate the symptom or relieve the symptoms of the patient। তাহলে আমার পেশেন্টের পেইন আছে, বার্নিং আছে, তাহলে সিমটম রিলিভ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা পেশেন্টকে অ্যান্টাসিড দিতে পারি, পেশেন্টকে আমরা হ্যাঁ H2 ব্লকার দিতে পারি। এগুলি দিলে কিন্তু পেশেন্টের কিন্তু পেইন এবং এগুলি কমে যাবে। এছাড়াও কিছু ড্রাগস আছে, আলসার কোটিং ড্রাগস, সুপ্রালফেট, বিসমাথ, এগুলি কিন্তু আমরা দিতে পারি। হ্যাঁ, তাহলে পেশেন্টের কিন্তু পেইন রিলিফ হবে। এরপরে যে সেটা হচ্ছে টু হিল দ্য আলসার, আলসারটা হিলিং এর জন্য আমাদেরকে টার্গেট করতে হবে। তো আমরা যদি পিপিআইটা দিলাম, তার পেইন সাবসাইড করলো, এটা যদি একটু লঙ্গার ডিউরেশনে দিই, তাহলে কিন্তু আলসারটা কিন্তু হিল করে যাবে। এখন আলসার হিল করে গেল, এটা যদি আবার রিকার করে, এটা একটা প্রবলেম, আবার রিকার করতে পারে। তাহলে রিকার যাতে না করে সেই জন্যই আমাদের কিন্তু এইচ পাইলোরি ইরাডিকেশন দিতে হবে। হ্যাঁ, এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিতে হবে, যেটাকে আমরা কমনলি বলি ট্রিপল থেরাপি। হ্যাঁ, ট্রিপল থেরাপি। তো ট্রিপল মানে হচ্ছে একটা পিপিআই থাকবে আর দুইটা অ্যান্টিবায়োটিক থাকবে, এই হচ্ছে ট্রিপল থেরাপি। তো তাহলে আমাদের টু alleviate the symptom or to give relief of symptoms of the patient, হ্যাঁ, to heal the ulcer, to prevent recurrence, and sometimes আমরা বলি to prevent complications। একটা আলসার যদি পারসিস্ট করে তাহলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হইতে পারে। তাহলে আমরা আলসার
রিকারেন্স আমরা প্রিভেন্ট করব এবং কমপ্লিকেশন গুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো। হ্যাঁ, এবং the main cornerstone or cornerstone therapy of peptic ulcer disease management is H. pylori eradication therapy. ঠিক আছে, H. pylori eradication therapy এটা ট্রিপল থেরাপি হতে পারে, সামটাইমস আমরা কখনো কখনো এটা কি করি যে কোয়াড্রুপল থেরাপিও কখনো ইউজ করি, যে পিপিআই along with 3 অ্যান্টিবায়োটিক্স, কোয়াড্রুপল থেরাপি। হ্যাঁ, শুধু এতটুকু মনে রাখো, এর বাইরে তেমন কিছু মনে রাখার দরকার নেই। তো আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো কমনলি চুজ করি, তাহলে গ্রাম নেগেটিভ অর্গানিজম, তাই না, গ্রাম নেগেটিভ অর্গানিজমকে কভার করে এরকম অ্যান্টিবায়োটিক যেগুলি সেগুলি চুজ করবো। তো অ্যামক্সিসিলিন একটা ভালো কভারেজ আছে, গ্রাম নেগেটিভ পজিটিভ সব কভারেজ আছে। কথা বলেন ক্লাস টিচ। তাহলে অ্যামক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন, মেট্রোনিডাজল, হ্যাঁ, লিভোফ্লক্সাসিন, এগুলি হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, যেগুলি থেকে আমরা একটা বা দুইটা বা তিনটা আমরা অ্যান্টিবায়োটিক চুজ করবো আমরা। হ্যাঁ, তো ডুয়াল থেরাপি একটা অনেক সময় বলা হয়তো আগে, কিন্তু এটা আসলে এখন আর কাজ করে না, এজন্য ডুয়াল থেরাপি আমরা বলি না। তাহলে আমাদের কমন কনভেনশনাল প্র্যাকটিস যেটা সেটা ট্রিপল থেরাপি। এই ট্রিপল থেরাপি আমরা বলতেছি পিপিআই প্লাস 2 অ্যান্টিবায়োটিক্স ফ্রম অ্যামক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন, মেট্রোনিডাজল এন্ড লিভোফ্লক্সাসিন। আচ্ছা, তো কতদিন দিব আমরা এটা আমরা দিব, আচ্ছা কি ডোজে দিব, হ্যাঁ ডোজ, তাহলে ডোজ হচ্ছে পিপিআই দিব আমরা 20 মিলিগ্রাম টুয়াইস, মানে বিডি ডোজ, আর অ্যামক্সিসিলিন হচ্ছে 500 মিলিগ্রাম বিডি, সঙ্গে যদি আমরা ক্লারিথ্রোমাইসিন দিই সেটা হবে 500 মিলিগ্রাম বিডি। এভাবে কতদিন দেবো, 14 ডেজ দেবো, 14 ডেজ। আমি একটা উদাহরণ দিলাম আর কি, আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা 7 দিন দেওয়া যেতে পারে, 14 দিন দেওয়া যেতে পারে, কিন্তু দেখা গেছে যে রিসার্চ বলতেছে যে এগুলি ফেলিউর রেট অনেক বেশি। হ্যাঁ, যে এইচ পাইলোরি আমরা আগে বলছি ভেরি টাফ অর্গানিজম, হাইলি ভিরুলেন্ট অর্গানিজম, very difficult to eradicate. So you have to formulate the drug regimen with sensitive antibiotic as well as with adequate dose, as well as for adequate, you have to treat for adequate duration. সেটা আমরা ডোজটা বললাম যে অ্যামক্সিসিলিন 500, সরি অ্যামক্সিসিলিন তোমাদের ডোজ কম বলছে, অ্যামক্সিসিলিন 1 গ্রাম, অ্যামক্সিসিলিন 1 গ্রাম twice for 14 days, clarithromycin 500 twice for 14 days। হ্যাঁ, আর omeprazole আর esomeprazole এটা হচ্ছে 20 মিলিগ্রাম twice for 14 days। এটা হচ্ছে ট্রিপল থেরাপি। এখন হচ্ছে সাইড ইফেক্টস অর অ্যাডভার্স ইফেক্টস। আমরা কমনলি অ্যান্টিবায়োটিক্স এর কতগুলো সাইড ইফেক্ট কিছু তো আমরা জানি। হ্যাঁ, যেমন অ্যামক্সিসিলিন এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক গুলো অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, এগুলি কখনো কখনো ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্রাম্প, নাউসিয়া, ভমিট এগুলি করতে পারে। সাইড ইফেক্ট যেগুলো হয় সাধারণত লেস দ্যান 10% or 15% ক্ষেত্রে কিন্তু সাইড ইফেক্ট গুলো আমরা পাই। In most of the cases the drug regimen is well tolerated in most of the cases. However, you have to keep in mind when you are giving or prescribing a triple therapy to a patient with peptic ulcer disease, that the patient may complain with some adverse effects. May observe some adverse effects like nausea, abdominal cramp, diarrhea, nausea, vomiting, headache, এগুলি বলতে পারে। হ্যাঁ, ঠিক আছে, কখনো কখনো ইভেন খারাপ মানে কমপ্লিকেশনও ডেভেলপ করতে পারে, যেটা বলছি যে সিউডোমেমব্রানাস কোলাইটিস। কিছু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আছে যেগুলি কিনা সিউডোমেমব্রানাস কোলাইটিস করতে পারে, এটা পরে তোমরা আরো পড়বা। হ্যাঁ, যেটা ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল, যেটা আমাদের নরমালি আমাদের মানে গাট ফ্লোরা, যেটা একটা ব্যালেন্সের মধ্যে থাকে, চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকে। হ্যাঁ, এটা সুযোগ পেলে প্রলিফারেট করে, হিউজ প্রলিফারেট করতে পারে, এবং যেটা কিনা আমাদের যে কোলোনিক যে মিউকোসা এটা ড্যামেজ করতে পারে, আলসার করতে পারে, হ্যাঁ, ব্লিডিং করতে পারে। ঠিক আছে, ইভেন এখান থেকে পরে সেপ্টিসেমিয়া হয়ে রোগী মারা যেতে পারে। তাহলে সিউডোমেমব্রানাস কোলাইটিস এটা তোমরা জানো, তোমাদের মাইক্রোবায়োলজির নলেজ আছে। হ্যাঁ, এখানে প্র্যাকটিক্যাল একটা অ্যাসপেক্ট আমরা বললাম আর কি, এটা হইতে পারে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে।
রোগী ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, ডিসেন্ট্রি নিয়ে প্রেজেন্ট করে, ব্লাডি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, পেশেন্ট খুব টক্সিক সিক হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে মাথায় রাখতে হবে যে ট্রিপল থেরাপির কারণে কিন্তু এগুলো হয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা বললাম যে ট্রিপল থেরাপি দিব, কিন্তু এর বাইরেও পেশেন্ট যদি স্মোকার হয় তাহলে তো তাকে স্মোকিং বন্ধ করার জন্য বলতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ আমার এই আলসার হিলিং প্রসেস এটা ডিলেড হবে, ইভেন কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমার অ্যান্টিবায়োটিক্স ফেল করতে পারে। পেশেন্ট অ্যাসপিরিন, এনএসআইডি অ্যাসপিরিন, যারা আমরা জানি যে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য বা সেরিব্রোভাস্কুলার ডিজিজের জন্য অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল এগুলি প্রেসক্রাইব করা হয়। হ্যাঁ, এনএসআইডি রোগীদের খেতে হয়। হ্যাঁ, বিশেষ করে যারা এলডারলি পেশেন্ট, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এগুলি হচ্ছে একটা কমন প্রবলেম ইন জেরিয়াট্রিক এজ গ্রুপ পেশেন্টস। তো সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে যদি এনএসআইডি অর অ্যাসপিরিন রিলেটেড যদি কোনো মানে আলসার ডিজিজ থাকে, তাহলে কিছু কিছু প্রিন্সিপালের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। এখন ধরো না যে রোগীর কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, সেটারও ট্রিটমেন্ট দিতে হবে, আবার এদিকে আলসার যাতে না হয় সেটারও চেষ্টা করতে হবে, বা আলসার হয়ে গেলে সেটা ট্রিটমেন্ট আমাকে দিতে হবে। তাহলে এটার জন্য কিছু প্রিন্সিপাল আছে, তো তোমাদের জন্য ডিটেলস অত জানার দরকার নেই, আমি সংক্ষেপে দু একটা বলি। আমরা এনএসআইডি চেষ্টা করব যে শর্টার ডিউরেশনে ইউজ করার জন্য, সিঙ্গেল এজেন্ট ইউজ করার জন্য। ঠিক আছে, এনএসআইডির মধ্যে আমরা কিছু বলি যে নন সিলেক্টিভ এবং সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর। হ্যাঁ, তাহলে কক্স-2, কক্স-1 এন্ড কক্স-2। হ্যাঁ, তো আমরা বলি যে কক্স-1 এটা আমাদের স্টোমাক, তারপরে কিডনি, এগুলিতে থাকে। হ্যাঁ, মানে এগুলিতে হয়। তো প্রোস্টাগ্ল্যান্ডিন সবসময় কিন্তু মানে খারাপ জিনিস না। হ্যাঁ, প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু আমাদের স্টোমাকে মিউকোসাল প্রোটেকশন দিচ্ছে, আমার কিডনির প্রোটেকশন দিচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এরকম সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর ইউজ করি তাহলে কিন্তু আমার স্টোমাক ভালো থাকবে। তো আসলে এগুলির আবার বলা হচ্ছে যে কার্ডিয়াক সাইড ইফেক্ট আছে, এই সেই বিভিন্ন রকম কথা বলা হয়, এখন এগুলি এই জন্য এত আর পপুলার না ওইভাবে। হ্যাঁ, তো এনএসআইডি বাজারে যেগুলি প্রচলিত, আইবুপ্রোফেন, নাপ্রোজেন, এই ওষুধগুলো আমরা রোগীদেরকে দিব, কিন্তু উইথ with a certain for a certain period with lowest minimum dose। এটা হচ্ছে ফর্মুলা। আরো কিছু ফর্মুলা আছে যে আমরা একসঙ্গে রোগীকে একাধিক এনএসআইডি দিব না, রোগী স্টেরয়েড পাচ্ছে, এনএসআইডি পাচ্ছে এমনটা যেন না হয়। ঠিক আছে, তার ডকুমেন্টেড তার আলসার কমপ্লিকেশন ছিল, যেমন আলসার ব্লিডিং হয়েছিল, পারফোরেশন হয়ে গিয়েছিল এনএসআইডি খায়া, তাহলে তো এনএসআইডি দেওয়া যাবে না, এনএসআইডির জায়গায় তাহলে অন্য কিছু আমাকে দিতে হবে। এনএসআইডি যদি পেইন কমানোর জন্য আমরা দিই, তাহলে আমার ট্রামাডল বা সেন্ট্রালি অ্যাক্টিং আদার প্যারাসিটামল, হ্যাঁ, স্টেরয়েড, যেগুলি আদার ড্রাগস আছে, এইগুলি আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে অনেক ভালো ভালো ড্রাগ আছে, এনএসআইডি স্পেয়ারিং ড্রাগ বলি আমরা। হ্যাঁ, এগুলি আমরা ইউজ করব। আচ্ছা, কোন পেশেন্টের ট্রিটমেন্টে আরো পার্ট হচ্ছে যে কোন পেশেন্টে যদি কমপ্লিকেশন ডেভেলপ করেই থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট দিতে হবে। যেমন যদি আলসার ব্লিড করে, তাহলে আলসার ব্লিডিং এর ম্যানেজমেন্ট একটা আলাদা চ্যাপ্টার আছে। হ্যাঁ, ওটা আমাদের স্যার একটা ক্লাস নিবে এটার উপরে, এটা তোমাদের লাগবে। আলসার মানে আপার জিআই ব্লিডিং অর পেপটিক আলসার ব্লিডিং অর ভেরিসিয়াল ব্লিডিং, এগুলি কিন্তু আলাদা আছে। আর কমপ্লিকেশন হতে পারফোরেশন হতে পারে, পারফোরেশন হলে তাহলে সার্জারি কলেজে হেল্প নিতে হবে। হ্যাঁ, সার্জারি ওয়ার্ডে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, যদি ছোটখাটো পারফোরেশন হয় এসব কনজারভেটিভ ট্রিটমেন্টে রোগীরা ইমপ্রুভ করে যায়। হ্যাঁ, কিন্তু লার্জ পারফোরেশন হলে কিন্তু আমাদের হ্যাঁ যে ল্যাপারোটমি লাগবে, সার্জিক্যাল টয়লেটিং লাগবে এবং রিপেয়ারিং লাগবে। ঠিক আছে, তাছাড়া সম্ভব না, রোগী মরে যাবে। হ্যাঁ, আর কি হতে পারে যে গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে এটা আমরা যে বেলুন দিয়ে ডাইলেট করতে পারি, ভিতরে যে অবস্ট্রাকশন ন্যারোইং হয়ে গেছে ওই জায়গাটাকে আমরা বেলুন দিয়ে ডাইলেট করতে পারি। এখন নতুন নতুন বেলুন আছে বাজারে পাওয়া যায়। হ্যাঁ, যে আমাদের ডিউডেনাল যে জায়গাটা ন্যারো হয়ে গেছে ওখানে বেলুন একটা বসাই দিয়ে ফুলাই দিলাম, হ্যাঁ, চওড়া হয়ে গেল। হ্যাঁ, তবে গ্রাজুয়ালি ফুলাইতে হবে, একবার বেশি করে ফুলাই দিলে তো ফাইটা যাবে। হ্যাঁ, মানে ডিউডেনাল ওয়াল পারফোরেশন হয়ে যাবে। তো খুব মানে কন্ট্রোলড ওয়েতে গ্রাজুয়ালি এটা করা হয়, 2, 3, 4 সেটিং এ অনেক সময় করা হয়। হ্যাঁ, এভাবে করা যেতে পারে। তো
যে এখানে এগুলি হচ্ছে একটু মানে হাইলি টেকনিক্যাল বিষয়, তো যেখানে অ্যাভেলেবল না সেখানে আমাদের সার্জারি কলিগরা গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করে দিতে পারে। হ্যাঁ, ট্রাঙ্কাল ভ্যাগোটমি বা সিলেক্টিভ ভ্যাগোটমি এগুলি করা যেতে পারে। হ্যাঁ, এবং গ্যাস্ট্রোজেজনোস্টমি সঙ্গে, হ্যাঁ, এগুলি করা যেতে পারে। আচ্ছা, অনেক সময় বলা হয় যে ঠিক আছে যে আলসার একবার হইলে সারা জীবন পিপিআই খাইতে লাগবে কিনা। হ্যাঁ, মেইনটেনেন্স থেরাপি একটা কনসার্ন, ঠিক আছে। তো সায়েন্স বলতেছে যে মেইনটেনেন্স থেরাপির আসলে খুব একটা রোল নাই, অ্যাজ বিকজ আমরা জানি যে এইচ পাইলোরি এটা যদি কালপিট এজেন্ট হয়ে থাকে, এটা যদি ইরাডিকেট করার পরে যদি রিকারেন্স এইচ পাইলোরির হওয়ার চান্স না থাকে তাহলে আমাদের আসলে মেইনটেনেন্স থেরাপির প্রয়োজন খুব বেশি একটা নেই। কখনো কখনো লোয়েস্ট মিনিমাম ডোজে আমাদের মেইনটেনেন্স থেরাপিতে পেশেন্টদের রাখতে হয় আর কি। হ্যাঁ, ডায়েটারি কনসার্ন, হ্যাঁ, যে অনেক রুগীরা বা সোশ্যাল যে বিলিফ, সাধারণ মানুষরা মনে করে যে ঝাল ভাজা পোড়া এগুলি খাইলে আলসারের প্রবলেম হয়, অ্যাসিড বাড়ে, আলসার বাড়ে, আলসারের রোগীরা এগুলি খাইতে পারবে না। হ্যাঁ, যে মরিচ খাওয়া যাবে না, ঝাল খাওয়া যাবে না, ঠিক আছে, মশলা খাওয়া যাবে না। এগুলি এগুলি আসলে মিথ, এগুলি মিথ। এবং দেখা গেছে যে আসলে এগুলির সঙ্গে আলসারের তেমন একটা রিলেশন নাই। এগুলি খাইলে যে আলসার বাড়ে বা ইয়া হয় সেটা কিন্তু না। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ডায়েটারি যে কোনো স্পেসিফিক ডায়েটারি অ্যাডভাইস পেশেন্টকে দিব তা কিন্তু না। হ্যাঁ, যে আপনি ঝাল মশলা খাবেন না, হ্যাঁ, এইটা কিন্তু বলার দরকার নাই। আপনি স্বাভাবিক খাবারটা খাবেন, ভালো করে চিবিয়ে খাবেন, ঠিক আছে। যদি তার ন্যারোয়িং থাকে, ডিউরিনাল ন্যারোয়িং থাকে, তাহলে যদি শক্ত জিনিস খেয়ে ফেলে তাহলে কিন্তু অবস্ট্রাকশন ফিচার আসতে পারে। তাহলে ভালো করে চিবায় খাইতে হবে, কিন্তু সবকিছুই খাবে, ঝাল খাবে, মশলা খাবে, সব খাবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে কিছু আছে, বিষয় আছে যে অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার। হ্যাঁ, কখনো কখনো রোগীরা রিফ্লাক্স প্রবলেমে ভুগে, যাদের আলসার ডিজিজ থাকে তাদের কখনো কখনো রিফ্লাক্স সিমটম, রিফ্লাক্স প্রবলেম থাকে, হার্ট বার্ন, রিগার্জিটেশন, হ্যাঁ, চেস্ট পেইন এগুলি থাকে। তো এগুলি যাদের খুব বেশি প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে কখনো কখনো আমরা স্পাইসি ফুড, হ্যাঁ, এগুলি অ্যাভয়েড করার জন্য বলি আর কি। হ্যাঁ, চকলেট, কফি, স্পাইসি ফুড, ওভার ইটিং, লার্জ মিল এগুলো অ্যাভয়েড করার জন্য কখনো কখনো বলি। সেটা আমরা বলতেছি যে এটা নট স্পেসিফিক ফর পেপটিক আলসার ডিজিজ। এটা যদি কম্বিনেশন থাকে যে পেপটিক আলসার আছে সঙ্গে তার জার্ড গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স প্রবলেম আছে, সেই ক্ষেত্রে এই অ্যাডভাইস গুলো দেওয়া যেতে পারে। আদারওয়াইজ, হ্যাঁ, যে অনেকে আমাদের ফিজিশিয়ানরা করে কি সিল বানায় রাখে, ঝাল মশলা তেল খাবেন না, হ্যাঁ, জর্দা তামাক আলুয়া গুল এগুলি খাবেন না। এই জর্দা তামাক আলুয়া গুল খাবেন না এই লাইনটা ঠিক আছে, ঠিক আছে, কারণ এগুলি খেলে তো তার আলসার বাড়বে বা আলসার হিল করবে না। কিন্তু এই যে ঝাল মশলা খাবেন না এই লাইনটা ঠিক নাই। হ্যাঁ, তাহলে এই ধরনের সিল দয়া করে কেউ বানাবেন না ডাক্তার হইলে। হ্যাঁ, ঠিক আছে। তো ট্রিটমেন্টে আমরা অলরেডি বলছি যে সার্জিক্যাল একটা ট্রিটমেন্ট পার্ট আছে পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে। হ্যাঁ, যেমনটা হতে পারে যে পারফোরেশন হয়ে গেলে তাহলে সার্জারি লাগবে, যদি হিমোরেজ ব্লিডিং আমরা যদি মেডিকেল ম্যানেজমেন্ট আমাদের যদি ফেইল করে তাহলে কিন্তু কখনো কখনো সার্জারি করে জীবন বাঁচাতে হয়, ঠিক আছে। আলসারের জায়গাটা কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে। গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশন, তাহলে সার্জারির একটা রোল আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট রোল আছে। এই তো এই যে সার্জারি করা হয় গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি আমরা যেগুলি বললাম এগুলি কিন্তু এইগুলির আবার অনেক খারাপ কনসিকুয়েন্স আছে, ঠিক আছে। এদের ম্যাল অ্যাবজর্পশন ডেভেলপ করে অনেক রোগীর, এদের ওয়েট লস হয়, এই রোগীর অনেকের অ্যানিমিয়া ডেভেলপ করে, এরা ম্যাল নিউট্রিশন ডেভেলপ করে, হ্যাঁ, বোন ডিজিজ ডেভেলপ করে, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া এগুলি ডেভেলপ করে, গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার চান্স বেড়ে যায় এই সমস্ত রোগীর, ঠিক আছে। আরো বলি যে ডাম্পিং সিনড্রোম, আর্লি ডাম্পিং আর লেট ডাম্পিং সিনড্রোম। তো যারা ইন্টারেস্টেড এগুলি একটু বই থেকে দেখতে পারো, হ্যাঁ, অথবা আমার সঙ্গে আলাপ করতে পারো। এটা তোমাদের পড়ানোর মতো তেমন কিছু না, সার্জারিতে স্যাররা কিছু কিছু এগুলি বলবে, হ্যাঁ, যখন সার্জারিতে আমাদেরকে পড়াবে আর কি। হ্যাঁ, এটা আমাদের মেডিসিনে, আর আমাদের মেডিসিনে কনসার্ন তো অবশ্যই আমাদের একটা সার্জারি হওয়ার পরে একটা রোগী কিন্তু
দ্বিতীয়বার আর সার্জারি ওয়ার্ডে যাবে না, মেডিসিন ওয়ার্ডে এই রোগীটা আসবে, হ্যাঁ, অথবা মেডিসিনের ডাক্তারের কাছে চেম্বারে কিন্তু আসবে, বা গ্যাস্ট্রেন্টোলজিস্ট যারা যারা গ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করে তাদের কাছে কিন্তু এই রোগীগুলো আসবে, বলবে যে আমি তো স্যার অপারেশন করলাম, তারপরে তো আমার এরকম দিনে দিনে আমার ওজন কমে যাচ্ছে, আমার হজম হচ্ছে না, হ্যাঁ, আমার ডায়রিয়া পাতলা পায়খানা বন্ধ হচ্ছে না, হ্যাঁ, আমার গাগত শরীর তো দুর্বল হয়ে গেছে, হাত পা বিষ করে, হাড্ডি গুড্ডি ব্যথা করে, ঠিক আছে, হ্যাঁ, দেখা যাবে যে পেশেন্ট হচ্ছে বারবার অ্যানিমিয়া ডেভেলপ করতেছে, বারবার রক্ত না লাগতেছে, হ্যাঁ, এগুলি কমপ্লিকেশন হইতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে পেপটিক আলসার ডিজিজের মোটামুটি তোমাদের পড়াশোনার জন্য যেটুকু দরকার বললাম। আমি এটার সঙ্গে কত গেছে সময়, 1 ঘন্টা পার হয়ে গেছে। মুস্তাকিন না দেখে লেকচার নেওয়া আসলে প্রবলেম, আর তোমাদের আজকে তো ইয়া দিতেই পারলাম না, আমি যে প্রবলেম হয়ে গেল, লেকচার তো আমার নেওয়ার কথা ছিল না, তোমরা হঠাৎ বললা, আসলে টেকনিক্যাল প্রবলেম হলো আর কি। আচ্ছা, তোমাদের পেপটিক আলসার ডিজিজ এটার সঙ্গে রিলেটেড আরো দুই একটা টপিক আছে, যেমন হচ্ছে ডিসপেপসিয়া, আমি কিন্তু কিছু বলে ফেলছি, আরো দুই একটা কথা বলা যেতে পারে তোমাদের যদি ধৈর্য থাকে। তারপর হচ্ছে যে জার্ড, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তো এইটা নিয়ে আমি পরে আরেকদিন একটু কিছু স্লাইড তোমাদের দেখাবো আর কি, হ্যাঁ। আমরা অ্যাজ এ হোল বলি অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার, হ্যাঁ, এইটা হচ্ছে একটা মেজর প্রবলেম। তুমি যে সাবজেক্টটি প্র্যাকটিস করো না কেন, হ্যাঁ, তোমার প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে দেখবা যে এই ধরনের রোগী কিন্তু প্রচুর প্রচুর। তা আমরা দেখো যে স্পেসিফিক ভাবে কতগুলো ডিজিজের কথা কিন্তু আমরা বললাম, যেমন হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, পিইউডি, ঠিক আছে। আর কি বললাম, আমরা বলছি ডিসপেপসিয়া, একটা কথা বলছি আমরা, হ্যাঁ। তো ডিসপেপসিয়া এটা একটা কালেকটিভ টার্ম, হ্যাঁ, সরি, এইটার আন্ডারে, ডিসপেপসিয়ার আন্ডারে অনেক কিছু আসলে আছে। এটার মধ্যে পেপটিক আলসার আছে, এটার মধ্যে গ্যাস্ট্রিক ক্যান্সার আছে, হ্যাঁ, এটার মধ্যে প্যানক্রিয়াটিক ক্যান্সার আছে, আরো অনেক কিছু আছে, হ্যাঁ। তাহলে ডিসপেপসিয়া নিয়ে আমরা কিন্তু আর একটু পরে বলবো, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অ্যাসিড পেপটিক ডিসঅর্ডারের একটা কম্পোনেন্ট, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো আমাদের স্টোমাক কন্টেন্ট এটা রিফ্লাক্স হয়ে যদি আমাদের ইসোফেগাসে চলে আসে, ইভেন এটা যদি আমাদের ওরাল ক্যাভিটিতে চলে আসে, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি রিগার্জিটেশন, হ্যাঁ, রিগার্জিটেশন, ঠিক আছে। এইটা যদি প্রবলেম ক্রিয়েট করে তাহলে কিছু সিমটম আমরা মানে ফিল করি, যেমন হচ্ছে বার্নিং হতে পারে, হ্যাঁ, রেট্রোস্টার্নাল বার্নিং হতে পারে, which arises in the upper stomach, comes up, হ্যাঁ, ইভেন আপ টু দা থ্রট, ঠিক আছে। বলবে যে একদম জইলা পুড়ে যাইতেছে, একেবারে পেটের উপরিভাগ থেকে শুরু করে উপরে চলে আসতেছে, হ্যাঁ, rectoesternal burning, especially after meal, especially after spicy foods, or oily foods, or large meals, or at night time, এগুলি কথা বলবে যে রাত্রে বেলা আমার কষ্ট হয়, বুকটা পুড়ে যায়, হ্যাঁ, জ্বালা পোড়া করে, এগুলি কষ্ট বলবে। এবং রিগার্জিটেশন, রিগার্জিটেশন আমরা বলছি তাহলে খাবার টুইটা আসে সে বুঝতে পারে, এবং মুখের মধ্যে ইভেন চলে আসে, হ্যাঁ, টক পানি চলে আসে, তাহলে সাওয়ার টেস্ট, হ্যাঁ, টেস্ট সেন্সেশন তার চেঞ্জ হয়ে যায়। ইভেন রোগীরা হ্যালো, কারেন্ট গেছে মনে আচ্ছা, তার মানে আমার নেটওয়ার্ক কানেকশন ঠিক আছে, স্যারের ওখানে প্রবলেম হয়েছে। স্যারের নেট চলে গেছে মনে হয়। বাংলাদেশের ইলেকট্রিসিটি অনেক স্মার্ট হয়ে গেছে, বুঝতে পারে কখন কি করতে হবে। গ্রেট। আরে গরমে পানি খাবার গেছে। তোর কথাটা রেকর্ড হয়েছে, সুন্দর একটা কথা, সবাই শুনতে পারবে।
নেক্সট জেনারেশন